বিশ্ব জল দিবস আজ। সাথী রয়েছেন আমার সঙ্গে, বিশিষ্ট পরিবেশবিদ এবং বৈজ্ঞানিক কাজকর্মে তাকে আমরা জানি, তিনি সেই কাজে ব্যস্ত থাকেন। সাথী, সবার আগে একটা খুব বড় প্রশ্ন, সরকারের নীতি নির্ধারণ এই জলের জন্যে তাকে আপনি ঠিক কতটা নম্বর দেবেন? সে যে কোনো সরকার, বিশেষ করে যদি কেন্দ্রীয় সরকারের কথা ধরি বা রাজ্য সরকার ধরি বা অন্যান্য রাজ্যের যে সরকারগুলি আছে, সরকারের ভূমিকা এবং তাদেরকে কতটা নম্বর দেওয়া যায় এই জল সংরক্ষণের জন্য? সবথেকে বড় কথা, আজকে আমরা যে বিশ্ব জল দিবস এবং এবছরের যে থিমটা যেটা আছে সেটা দিয়ে আগে আসি যে আমাদের এটা তো এখন বিশ্ব জল দিবসের মেন যে ইয়ার অফ মানে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স বলে কিন্তু 2025কে ইউএন থেকে বলা হয়েছে। এবং এর যুক্তিযুক্ত কথা অবশ্যই তারপর বিভিন্ন সরকারের কতটা পার্টিসিপেশনস আছে বা সেটা সংরক্ষণ কতটা হচ্ছে সেটা নিয়ে তখন আমরা বলবো, সেই ব্যাপারটা আমি বলবো। কিন্তু 2025কেই আমরা ধরে নিয়েছি যে গ্লেসিয়ার্স সংরক্ষণ বা গ্লেসিয়ার্স প্রিজার্ভেশন এবছরের যে বিশ্ব জল দিবসের থিম। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে কিন্তু এই হিমবাহ গলনের যে প্রভাবটা সেটা কিন্তু এটা শুধু মানে ভারতবর্ষ নয়, এটা সারা পৃথিবীতে কিন্তু তার একটা প্রভাব পড়ছে। এবং সেখানে বিশ্ব রাজনীতিতে পরিবেশ রাজনীতি হয়ে দাঁড়িয়েছে এখন এই জল বন্টন বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিমবাহ গলনের ফলে আমাদের সমুদ্রের জলের কিন্তু একটা সি লেভেল রাইজ হচ্ছে। আজকে যদি আমরা প্রি ইন্ডাস্ট্রিয়াল যে শিল্পযুগ ছিল তার সময়কার যে দেখতে পাই যে তাপমাত্রা বা সি লেভেল রাইজ কতটা হয়েছিল, সেখান থেকে কিন্তু আইপিসিসিতে বলাই হয়েছিল যে এটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা সংকটের দিন আসন্ন। এটা তো নতুন কথা নয়, এটা কিন্তু আমরা বহুবার আমাদের যে মানে কনফারেন্স অফ টোটাল যে পরিবেশ নিয়ে কপ যেটা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু বহুবার এটা নিয়ে ডিসকাশনস হচ্ছে এবং বহু দেশ সেখানে পার্টিসিপেট করছে, বিভিন্ন ধরনের সাক্ষরতা হচ্ছে যেখানে ডেভেলপিং কান্ট্রিগুলোকে সাহায্যের কথা উঠে আসছে। কিন্তু পরিবেশ যে রাজনীতির জায়গা নয় সেটা আমাদের বারবার বুঝতে হবে, কারণ পরিবেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে অস্তিত্ব এবং আর জল যেখানে, সেখানে জল হচ্ছে মানুষের কাছে একটা অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় একটা বস্তু। সুতরাং জল যেখানে নেই সেখানে কিন্তু জল সংকটে মানুষ আছে এখনও 2025-এ। সে খবরও কিন্তু বিভিন্ন আমরা WHO রিপোর্ট, ইউএনের রিপোর্টসগুলো থেকে এখনও পাচ্ছি যে এখনও এক শিশি জলও আমরা পৌঁছে দিতে পারিনি। সুতরাং এখানে কিন্তু সরকারের কিছু তো কেন্দ্রীয় হোক সেই সমস্ত যে আমরা যদি স্টেট সরকার যেই করছে সেখানকার মানে পলিসি নির্ধারণ তার উপর তো কিছুটা বর্তায়, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে এখনও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এক কলসি জলের জন্য একটি মেয়েকে 20 কিলোমিটার হাঁটতে হচ্ছে। সুতরাং জলকে আমাদেরকে হেলাফেলায় নষ্ট করলে পরে চলবে না। এখনও আমরা সেই জায়গায় আছি যেখানে জলটাকে কনজার্ভ করতে হবে। আমি এখানটাতে একটু থামাচ্ছি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহরের মানুষ জল কিনে খাচ্ছেন, এটা খুব গত 10 বছরে এটা খুব নর্মাল একটা ছবি আমাদের চোখের সামনে ধরা পড়ে। এটা যেমনি সঠিক তেমনি অ্যাট দ্য সেম টাইম রাজস্থান বা এই যে শুষ্ক অঞ্চলগুলো রয়েছে সেখানকার মানুষ তাদের নির্ভরতা, তাদের যাবতীয় জলের ওপরে তাদের যে বেঁচে থাকার যে জল তারা জোগাড় করবার চেষ্টা করে তার উপরে রাজনীতি পর্যন্ত জড়িয়ে রয়েছে। আপনার কাছে আমার এই প্রশ্নটা ভীষণ রকম প্রাসঙ্গিক যে সরকারের জল সম্পর্কিত যে নীতিগুলি তৈরি করা হয়েছিল, যেমন জল ধরো জল ভরো বা এই ধরনের যে নীতিগুলি তৈরি হয়েছিল, আপনি একজন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কি দেখতে পাচ্ছেন সেগুলি খুব ভালো ইমপ্লিমেন্টেড হয়েছে? রাজ্যে বলুন, দেশে বলুন, একেবারে নিরপেক্ষভাবে আপনার কাছ থেকে জানতে চাইছি। একদম,
একদমই। এখানে আমরা ক্লিন গঙ্গা প্রজেক্টস দেখেছি, আমরা দেখেছি যে বিভিন্নভাবে জল ভরো জল ধরো যে নীতিগুলো, এগুলো তো আমাদেরকে কেন আনা হচ্ছে? প্রথমত বুঝতে হবে যে আমাদের কিন্তু ভূস্তরের যে জলটা সেটা অনেকটা কিন্তু নিচে নেমে গেছে, এবং যখন আমরা এই পকেটসগুলো তৈরি করছি বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু ওয়াটারটা, যেটা আমাদের যে রেন ওয়াটার, যেটা আমরা বৃষ্টির জলটা যেটা পাচ্ছি, সেটাকেও যদি আমরা ধরে রাখবার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের ন্যাচারাল একটা রিচার্জিং করবে। সুতরাং নীতিটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক, এবং যে সমস্ত জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করা গেছে সেখানে কিন্তু কিছুটা রিভাইভ করেছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুষ্ক মানে জলবায়ুটা এতটাই পরিবর্তন হচ্ছে, আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিন্তু সাহারা মরুভূমির ওপরও কিন্তু ঘাস জন্মাতে। সুতরাং এই এই নীতিগুলোকে যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করি, সেখানে আজকে যে জায়গাগুলোতে একেবারে জলস্তর নেমে গেছে, সেখানে যদি আমরা সত্যি পকেটসগুলোকে রিচার্জ করি ন্যাচারালভাবে, বৃষ্টির জলটাকে মানে কনজার্ভ করে, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও সেই জায়গাটার মানে সবুজটাকে ধরে রাখতে পারবো বলে কিন্তু আশা রাখি। এবং তার সাথে সাথে আজকে কিন্তু গ্রাম বাংলা কৃষি প্রধান, আমরা কিন্তু সমস্তটাই আজকে কৃষি নির্ভর। আমাদের যে শিল্প মানে প্রধানত আমাদের খাদ্য সবটাই কিন্তু আমাদের এখানকার যে সমস্ত চাল ডাল সব কিছুই কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে। সুতরাং এই কৃষিটাকে ধরে রাখবার জন্যও কিন্তু আজকে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু, এটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের জলের ওপর প্রচণ্ডভাবে আমরা ডিপেন্ডেন্ট। আজকে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা তো বলতে পারি না যে আমাদের কৃষিকাজ বৃষ্টিপাতের ওপর ডিপেন্ড করে আছে, কারণ বৃষ্টিপাতের ওপর এমন যে সমস্ত কৃষিগুলো ডিপেন্ড করে যাচ্ছে, তাদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন হয়েছে, আমরা যদি ন্যাচারাল উপায়ে না প্রিজার্ভ করি, তাহলে কিন্তু না কনজার্ভ করি, তাহলে কিন্তু সেই কৃষিটাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, সেই চাষবাসটাকে কিন্তু আমরা বছরভর টানতে পারছি না। সুতরাং প্রোডাকশনস আমরা অনেক কমে যাচ্ছে, এবং কৃষক মৃত্যু তো এটা খুব আমরা দেখেইছি। এটা কিন্তু আমাদের কাছে মানে ভীষণভাবে একটা দুর্বিষহ, বিভিন্ন ক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে কিন্তু এটা উঠে আসছে। সুতরাং এই কনজারভেশনসটা, এটাকে কিন্তু ম্যান্ডেটরি করে এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করাটা, সেখানে কোনো রাজনীতি নয়। আমি প্রথমেই একটা কথা বললাম, পরিবেশ নিয়ে কিন্তু কোনো যদি রাজনীতি শুরু হয়, তাহলে তার ভুক্তভোগী কিন্তু মানুষকে হতে হবে। কারণ পরবর্তীকালে আজকে যেখানে আমরা দেখছি ধস নামছে, আজকে আমরা দেখছি কোস্টাল সাইটসগুলোতে কীভাবে সেখানকার মানুষরা ভুক্তভোগী হচ্ছে। সুতরাং আসলে কিন্তু মানুষই ভুক্তভোগী হচ্ছে। যেখানে এই ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন, আজকে যদি হিমবাহ গলন, আমি যেটা বললাম এবছরের থিমের ওপর যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যদি একটা সি লেভেল রাইজ হয়, তাহলে কিন্তু কোস্টাল সাইটসের মানুষরা কিন্তু আজকে মাইগ্রেটেড হতে হচ্ছে, তারা কিন্তু তাদের জায়গাটা ছেড়ে তাকে বসতি নিতে হচ্ছে অন্য জায়গায়। এই কষ্ট, এর যে দুঃখ, এটা কিন্তু পরিবেশের যে আমরা কনজার্ভ করতে পারছি না, পরিবেশ নীতিগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেই কারণে কিন্তু মানুষকে সেটা ভোগান্তি নিতে হচ্ছে। সুতরাং এই যে জিনিসগুলো আমাদের হাতে আছে, যে জলটাকে, এটা তো সবার কাছে একটা অ্যাভেলেবেল আমরা করতেই পারি, কিন্তু এটা এমন যেন না হয় আমরা অ্যাভেলেবেল করতে গিয়ে যে সারাক্ষণ দেখি রাস্তাঘাটের ট্যাপটা যেটা খোলা থাকে, খোলাই থাকে, তখন কিন্তু সত্যিই একটা সাধারণ মানুষ হিসাবে কষ্ট হয় যে সেই ট্যাপটা যদি বন্ধ হয়, যে মানুষটা আজকে জল পাচ্ছে না, তাকে এক বিন্দু জল কিন্তু আমরা পৌঁছে দিতে পারি, এটা তো যেন নষ্ট না হয় সেই জল। এটা তো আপনি সাধারণ প্রতিদিনের জীবনযাত্রার কথা বললেন। আমি দুটো ছবি আপনার সামনে তুলে ধরতে চাইছি। এক হচ্ছে নয়াদিল্লিতে যমুনা নদীর কথা আপনারা জানেন, আমরা সবাই জানি। সেই যমুনা নদীর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা নতুন করে যারা দায়িত্বে এসছেন দিল্লির, তারা বলছেন যে যমুনাকে আমরা আবার তার নিজস্বতায় ফিরিয়ে দেব। সেরকম কিছু চেষ্টা হয়তো তারা শুরু করছেন। সেটা নিয়ে আপনার মতামত নেব। আর দ্বিতীয়, আপনার কাছে আরেকটি প্রশ্ন। একই সঙ্গে আমাদের বাংলার বেশ কিছু নদী যেগুলি মজে গিয়েছে, সরস্বতী নদী, যার ফল্গু ধারা আজ আমরা চোখে দেখতে পাই না। আমাদের অঞ্জনা নদী, সেটি কিন্তু কবিতায় রয়ে গেছে, কিন্তু তাকে আমরা আর অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে।
যমুনা নদীর একটি শাখা আমাদের বাংলার ওপর দিয়ে গেছে, কিন্তু সেটিকেও আমরা আজ চোখে দেখতে পাই না। একের বিদ্যাধরী সেটি নর্দমায় পরিণত হয়েছে। এই নদীগুলিকে রক্ষা করার দায়টা ঠিক কার? এই প্রশ্নটা আমাদের সবথেকে বড় চিন্তার বিষয়। এই চিন্তার বিষয়টা একজন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে হয় যে মানুষের মধ্যে জাগিয়ে তোলা উচিত কি উচিত নয়? ভীষণ দরকার। মানে আজকে কিন্তু আমরা দেখলাম যে দিল্লি সরকার যখনই আমরা পদে বসলো, তখন কিন্তু প্রথম কাজ যেটা হলো সেটা হচ্ছে যমুনাকে পুনরুদ্ধার করা। এটা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। কারণ একজন পরিবেশের কর্মী হিসাবে আমি যখন দেখছি যে পরিবেশের একটা এজেন্ডা উঠে এসেছে পলিটিক্সে, এবং সেটা একটা প্রধান জায়গা নিয়ে চলেছে এবং সেটাকে নিয়ে ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় যাচ্ছে, সেটা কিন্তু একটা পজিটিভ দিক। কিন্তু তার সাথে সাথে বলবো যে আমাদের এটা শুধু যমুনাকে নিয়ে ভাবলে হবে না। আমাদের কিন্তু ভারতবর্ষের প্রচুর নদ নদীর দেশ। ছোট বড় প্রত্যেকটা নদী কিন্তু আমাদের আগেকার দিনের যে সমস্ত ব্যবসা বাণিজ্য চলতো তার একমাত্র রুট হিসাবে কাজ হতো। আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শহরের দূষণ বাড়ছে, তার তো ওয়ান অফ দ্য অ্যানাদার রিজন যে আমরা আদার যে সমস্ত যে রুটগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সেই নদীগুলো নাব্যতা হারিয়েছে। আজকে ভৌগোলিক কিছু কারণ অবশ্যই আছে, কিন্তু মানুষের সদিচ্ছাও কিন্তু একটা কারণ, এবং লোকাল পলিটিক্সের একটা প্রধান আরও একটা দিক দেখা উচিত যে সেই নদীগুলোকে যে জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে নাব্যতা হারাচ্ছে, পলিগুলো পড়ে একেবারে সেই নদীগুলোর কোনো রকম আর সেটা পুরো একেবারেই মিশে গেছে, সেখানে আর নদী বলে কিছু নেই, সেটাকে কিন্তু রিভাইভ করা যায়। এবং এখনও পর্যন্ত আমরা বহু জায়গায় দেখেছি খালগুলোর অবস্থা, যেগুলো নদীগুলোকে কানেক্টেড করে, সেগুলোও কিন্তু পরিষ্কার হচ্ছে না। আজকে বিদ্যাধরী কিন্তু আমাদের কাছে একটা ওয়ান অফ দ্য কলকাতার ক্ষেত্রে এটা পিউরিফিকেশন সিস্টেমটাকেই ধরে রেখেছে, একটা ফিল্ট্রেশন সিস্টেমটাকেই ধরে রেখেছে এই বিদ্যাধরী নদী, যেটা একেবারেই পূর্ব দিকে আমাদের অবস্থিত। কলকাতার যে অবস্থানগত দিক দিয়েও কিন্তু বিদ্যাধরী যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আজকে কলকাতার ওপর একটা অন্যরকম প্রেশারও আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সিওয়েজ ট্রিটমেন্টের যে প্রেশারটা সেটাও কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং এই যে নদীর যে ভূমিকাটা, সেটা কিন্তু আমরা সব দিক দিয়ে কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত, যদি আমি ব্যাপক অর্থে দেখি, সমস্ত যে বড় বড় শহরগুলোই গড়ে উঠত কিন্তু এই নদীকে বেস করে। সুতরাং নদীর গুরুত্ব কিন্তু সব জায়গায় আমাদের ছিল, কিন্তু আজকের দিনে এই 2025-এ দাঁড়িয়ে আমরা দেখছি যে নদীকে আমরা সেভাবে ব্যবহার করে উঠতে পারছি না। আমাদের মেন ট্রান্সপোর্টেশনস রুট হিসাবে কিন্তু ব্যবহার করছি না, সেটা আমরা একটা দূষিত জায়গা করে তুলছি। এবং সেখানকার জলগুলো, ঘাটগুলো আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে অবস্থায় যাচ্ছে, সেটা কিন্তু আগামীটা আমাদের খুব একটা ভালো সংকেত দিতে চাইছে না, এই অবস্থায় আমরা নেই। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু কিছু পলিসিগতভাবে সেই পরিবর্তনগুলো আনা দরকার এবং সেগুলোকে রিভাইভ করা দরকার। এবং ছোট ছোট যেগুলো এখন কবিতা হয়তো গল্পে থেকে যাচ্ছে, সেগুলো প্রত্যেকটা মানুষের কাছে, সেই লোকালিটির কাছে সেই নদীগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু সেইখানকার যারা আমি বলবো জনপ্রতিনিধিরা আছে তাদের এগিয়ে আসা উচিত। কারণ তারাই তো হচ্ছে তাদের সেখানকার যে পার্টিকুলার জায়গাটার যে নদীটার কথা তো তারাই বেশি ভালো জানবে। তারা যদি সেটাকে ফিরিয়ে নিয়ে আসার না চেষ্টা করে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে এই পটচিত্রর পরিবর্তন কিছু 2026-এর পরেও হবে কি না, সেটা কিন্তু সন্দেহ থাকবে আমার। আমি আবারও আসবো ওর কাছে একটি অন্য প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে যে বিষয়টি তুলে ধরা দরকার তা খুব পরিষ্কারভাবে এই রাজ্যের কথা যদি আমরা ধরি, সেই রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা জানেন যে প্রত্যেকটি অঞ্চলের সেখানকার ওপর দিয়ে বয়ে যাওয়া যে নদী, সেই নদীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। সুতরাং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি এই কাজটি না হয়, তাহলে জনজাতির বিনাশ ঘটবে, এ কথা খুব স্পষ্ট। এর পাশাপাশি আমি সাথীর কাছে আরেকবার যাব একটি অন্য
ছোট্ট দুটি প্রশ্ন দিয়ে শেষ করব। এক হচ্ছে, উত্তরাখণ্ডকে দেখে আমরা খুব ভয় পাচ্ছি। যেভাবে নদীকে বাঁধ দিয়ে বেঁধে রাখার চেষ্টা হচ্ছে, তাতে জলোচ্ছ্বাস হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, গোটা পার্বত্য অংশ ভেঙে পড়ছে, হরপা বান আসছে একের পর এক। এগুলো একটি অশনি সংকেত বয়ে আনছে, কি বলবেন? সব থেকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, আজকে আমরা যখন কোনো উত্তর ভারতে যখন কিছু মানে যে কোনো কিছুকে ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আজকে সেটা হতে পারে আমরা কোনো জলবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে তৈরি করব বলে ভাবছি, মানুষের ডেভেলপমেন্ট চাইছি, তার আগে সত্যিই কি আমরা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করছি বা সেটা সঠিক রিপোর্টটাকে আমরা তুলে ধরছি? তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না। আজকে উত্তরাখণ্ড জুড়ে, আজকে সিকিম জুড়ে যে ধরনের আজকে আমাদের উত্তরবঙ্গ যেভাবে কিন্তু আজকে বিধ্বস্ত হচ্ছে, প্রাকৃতিক বিভিন্ন ধরনের আমরা দেখছি যে পাহাড়ের বুকগুলোতে হোমস্টে তৈরি হয়ে যাচ্ছে, সেই নীরবতা নিশ্চিহ্নতা যেটা পাহাড়ে মানুষ কিন্তু যায়, অবশ্যই যায়, কিন্তু আজকে সেখানে আমরা যে জায়গাগুলোতে পৌঁছে দিচ্ছি প্রকৃতির এই মানে বেড়াজালগুলোকে ভেঙে, সেটা কি প্রকৃতির জন্য ভালো করছি? সেইটা কিন্তু মানুষকে বুঝতে হবে যে সত্যি সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের পৌঁছনোটা অবশ্যই কাম্য নয়, হয়তো সেটা মানুষকে বুঝতে হবে। আজকে আমরা অনেক জায়গায় কার্বন ফুটপ্রিন্ট এমন রেখে আসছি যেটা কিন্তু রিভার্স ব্যাক করছে আমাদের কাছে, এই ধরনের ধস নামছে বা সেখানে হঠাৎ করে কার্বন ডাই অক্সাইড লেভেল বেড়ে যাচ্ছে, যেখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছি, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রুট ওখানে তৈরি করছি, যেখানে আমরা হঠাৎ করে পাথর ভাঙতে শুরু করছি, যেটার একটা কম্পন কিন্তু আজকে আমাদের পাহাড়ের এই ধসগুলোকে নামাচ্ছে। কিন্তু কিছু বছর আগে সেই পরিবেশেই দেখেছিলাম যে পাহাড়ে যে সমস্ত মানুষেরা, তারা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে সেখানে বসবাস করছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা এতটা উন্নতি তারা হয়তো মানে এমনভাবে আমরা করবার চেষ্টা করছি যেটাতে তাদেরই বিপদ আমরা ডেকে আনছি এবং আপামর সমস্তটাই কিন্তু একটা ধস বা ধ্বংসের দিকে আমরা একটা ইন্ডিকেশনস দেখছি। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং যখনই আমরা কোনো ডেভেলপমেন্ট করতে চাইব, সেটা কিন্তু আমার মনে হয় যে একটা প্রপার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটাকে ফলো করে তবেই কিন্তু সেই জায়গাটাতে যে কোনো ডেভেলপমেন্ট করা উচিত। আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আমি এই ওয়াটার বডিটাকে বুঝিয়ে দিয়ে আমি এখানে একটা বিশাল বড় বাড়ি তৈরি করে ফেলবো, সেটাও কিন্তু একটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। কারণ কি, সেই যে জল মানে জলাশয় বা সেই জলাভূমিটা, সেটা কিন্তু সেখানকার প্রাকৃতিক একটা ভারসাম্য রক্ষার জন্য তার কিছু একটা কন্ট্রিবিউশনস আছে, যেটা আমরা ভুলে যাচ্ছি, যেটাকে আমরা ইগনোর করছি। সুতরাং এই অবহেলাটা আমাদের কাছে যেন একটা রিভার্স হিসাবে প্রকৃতি ফিরিয়ে না দেয়, সেটা কিন্তু তখন আমরা মেনে নিতে পারছি না। সুতরাং এই দিকটা কিন্তু প্রত্যেককেই আশা করব যে আগামী বছরগুলোতে যখন যেভাবেই যে দিকটায় কাজ করুক না কেন, সে হতে পারে যে আমি যেটা বললাম যে জলাভূমি বা জলাশয় বুঝে যদি কোনো বড় আবাসন তৈরি করার দিকে ভাবেন, বা যে কোনো পাহাড়ের যে কোনো কোলেতে, শান্ত প্রকৃতির কোলেতে সেটাকে নিরবিচ্ছিন্নভাবে থাকার জায়গায় সেখানে হঠাৎ করে মনে হলো যে আমি একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করব সেখানকার জন্য, সেটাও কতটা সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে এবং তার প্রপার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপর কিন্তু আমাদের এই ধরনের কাজ করা উচিত। সাথীর সাথে কথা হচ্ছিল যে সবার আগে যেটা দরকার যে খুব গভীরে গিয়ে সমীক্ষা করা এবং সমীক্ষার পাশাপাশি কিছু যোজনা তৈরি করা এবং তার ইমপ্লিমেন্টেশন, সেটা রাজনৈতিক ভাবের থেকেও বড় বিষয়, জনমানুষের কথা ভেবে হওয়া ভীষণ প্রয়োজন। আজকে বিশ্ব জল দিবসে আপনাদের কাছে কতটা ভয়ের বিষয় আমি জানি, সেটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু সত্যি এটা কিন্তু একটা অ্যালার্মিং যে আমাদেরকে হয়তো খুব কম টাকায় জল কিনে খেতে হচ্ছে, কিন্তু আজ থেকে যদি আমরা 50 বছর আগের একটু ছবি দেখি বা 20 বছর আগের ছবি দেখি, তখনও কিন্তু সেখানে এভাবে জল কিনে খেতে আমরা আমাদের পরিবারের সেই সময় কাউকে দেখিনি।
ক্যামেরায় বিনোদের সাথে রামকৃষ্ণ সিনহা, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।